ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। স্মোকিং অ্যান্ড ড্রিঙ্কিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। বইটির সত্য আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড কর্তৃক সংরক্ষিত। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। আর বলে দিতে হবে না, মে মাস আমাদের সকলেরই প্রিয় সত্যজিৎ রায়ের জন্ম মাস। আর তাই আমরা আনতে চলেছি সত্যজিৎ রায়ের কিছু ছোট গল্প। সত্যজিৎ রায় জন্মেছিলেন 2রা মে 1921 সালে। তিনি ছিলেন একজন ভারতীয় চলচ্চিত্র নির্মাতা, চিত্রনাট্যকার, সঙ্গীত পরিচালক এবং লেখক তো বটেই। আজ তারই লেখা একটি ছোট গল্প, আমি ভূত। গল্পটি আমরা নিয়েছি আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত গল্প 101 এই বইটি থেকে। আজকের গল্প, আমি ভূত। আমি ভূত। আজ থেকে ঠিক 3.5 বছর আগে আমি জ্যান্ত ছিলাম। সেই সময় এই দেওঘরের এই বাড়িতেই আগুনে পুড়ে আমার জ্যান্ত অবস্থার শেষ হয়। এই বাড়ির নাম লিলি ভিলা। আমি এখানে এসেছিলাম আমার এক বন্ধুর সঙ্গে ছুটি কাটাতে। একদিন স্টোভে চা করতে গিয়ে স্টোভ ফেটে আমার কাপড়ে আগুন ধরে যায়। আমার মুখেও আগুন লেগেছিল, এইটুকুই মনে আছে। তারপর আর কিছু মনে নেই। তারপর থেকে আমি এই বাড়ির বাসিন্দা হয়ে গেছি। আমার চেহারা এখন কীরকম তা আমি নিজেও জানি না, কারণ আয়নায় ভূতের ছায়া পড়ে না। জলেও যে পড়ে না সেটা বাণুজ্যদের পুকুরে পরখ করে দেখেছি। খুব যে আহামরি চেহারা নয় সেটা বুঝেছি একটা ঘটনা থেকে। লিলি ভিলায় 2 বছর আগে একটা পরিবার ছুটি কাটাতে এসেছিল। সেই পরিবারের কর্তা একদিন আমার মুখোমুখি পড়ে গিয়ে চোখ কপালে তুলে ভিমড়ি গিয়েছিলেন। দোষটা আমারই। ভূত দেখা দেবে কি অদৃশ্য থাকবে সেটা ভূতের মর্জির ওপরই নির্ভর করে। আমি অদৃশ্যই থাকতে চেয়েছিলাম, কিন্তু অন্যমনস্কতার ফলে ভুল করে দেখা দিয়ে ফেলেছিলাম। এই ঘটনার পরে বুঝতে পেরেছিলাম যে আগুনে পুড়ে শরীর আর মুখের যে অবস্থা হয়েছিল, ভূত হয়েও সেই একই অবস্থা রয়ে গেছে। এই ভিমড়ি দেওয়ার ঘটনার পর থেকেই এ বাড়িতে আর কেউ আসে না, কারণ হানা বাড়ি বলে এটার বদনাম রটে গেছে। আমার পক্ষে এটা লোকসান, কারণ বাড়িতে জ্যান্ত লোকজন থাকলে আমার বেশ ভালোই লাগে। না হলে তো একা একা দিন কাটানো। ভূত এ তল্লাটে আরও অনেক আছে, কিন্তু এ বাড়িতে তো নেই, কারণ এখানে আর কেউ কখনো অপঘাতে মরেনি। শহরে অন্যান্য জায়গায় যে ভূত আছে তাদের সকলকে আমার পছন্দ নয়। কয়েকজন তো রীতিমতো মন্দ, যেমন নস্করদা বা ভীম নস্করের ভূত। ওর মতো কুচক্রি ফন্দিবাজ ভূত দুনিয়ায় দুটো হয় না। এই দেওঘরে কিছুদিন আগে লক্ষণ ত্রিপাঠী বলে এক পোস্টমাস্টার ছিলেন। লক্ষণের সঙ্গে সাপে নেউলে সম্পর্ক ছিল স্টেট ব্যাংকের কর্মচারী কান্তিভাই দুবের। এক সন্ধ্যায় লক্ষণ ত্রিপাঠী পোস্ট অফিস থেকে বাড়ি ফিরছেন। শাহবাড়ি পেরিয়ে মাঠের কাছে আসতেই ভীম নস্করের ভূত করল কি, ঝপ করে তেঁতুল গাছ থেকে নেমে ত্রিপাঠী মশাইয়ের ঘাড় মটকে দিল। তারপর সে কি হই হুল্লোড়! থানা, দারোগা, কোর্ট কাচারি, মামলা মোকদ্দমা, সবশেষে ফাঁসি পর্যন্ত। কার ফাঁসি? লক্ষণ ত্রিপাঠীর দুশ্মন কান্তিভাই দুবের। যে খুনটা করল ভীম নস্করের ভূত, ঘটনাচক্রে সেই খুনের জন্য দায়ী হলো কান্তিভাই দুবে। এই উদর বোঝা যে বুধোর ঘাড়ে চাপবে সেটা জেনে শুনেই নস্করের ভূত করেছিল কাণ্ডটা। আমি বাধা দিয়ে নস্করদাকে বললুম যে তুমি কাজটা ভালো করোনি। ভূত হয়েছ বলেই যে জ্যান্ত মানুষের অপকার করতে হবে এমন তো কোনো কথা নেই। তুমি তোমার রাজ্যে তোমার ধান্দা নিয়ে থাকো, আর জ্যান্তরা থাকুক তার ধান্দা নিয়ে। দুই জগতে ঠোকাঠকি হলেই যত অনাসৃষ্টি। আমি নিজে সজ্ঞানে কোনো জ্যান্ত মানুষের অনিষ্ট করতে যাইনি। বিশেষ করে যেদিন থেকে বুঝেছি যে আমার চেহারাটা মানুষের মনে আতঙ্ক জাগায়, সেদিন থেকে আমি একদম সাবধান। লিলি ভিলার পিছনে আম কাঁঠালের বনের পাশে একটা পুরনো ভাঙা মালির ঘর আছে। সেখানেই আমি পড়ে থাকি বেশিরভাগ সময়। অবশ্যই লিলি ভিলা এখন অনেক দিন থেকেই খালি, কিন্তু কাছেই চৌধুরী বাড়ি থেকে ছেলেরা এখানে লুকোচুরি খেলতে আসে। আশ্চর্য, এই ছেলেগুলোর একদম ভূতের ভয় নেই, কিংবা হয়তো ভূত আছে জেনেই তারা এখানে আসে। যাই হোক, এই সময়টা আমাকে একদম অদৃশ্য থাকতে হয়। বড়রাই যদি আমাকে দেখে ভিমড়ি যায়, তাহলে ছোটদের কি অবস্থা হবে ভেবে দেখো তো। না, ও সবের মধ্যে আমি নেই। তবে এটাও ঠিক যে ভূতেদেরও একা একা লাগে।
আমারই এক গলতির জন্য লিলিভিলা এখন হানাবাড়ি। তাই এখানে কেউ এসে থাকতে চায় না। আর আমিও জ্যান্ত মানুষের গলার আওয়াজ, তাদের চলাফেরা, কাজকর্ম, হাসি তামাশার শব্দ কিছুই পাই না। তাই মনটা এক এক সময় হু হু করে ওঠে। জ্যান্তরা যদি জানতো যে ভূতেরা তাদের সান্নিধ্য কতটা পছন্দ করে, তাহলে কি তারা ভূতকে এতটা ভয় পেত? কখনোই নয়। কিন্তু লিলি ভিলাতেও শেষ পর্যন্ত লোক এসে হাজির হলো। একদিন সকালে একটা সাইকেল রিক্সার হর্ন শুনে ঘর থেকে গলা বাড়িয়ে দেখি রিক্সা থেকে মাল নামছে। কজন লোক? দুজন। একজন বাবু আর একটি চাকর। তাই সই, বেশি লোকের দরকার নেই আমার। নেই মামার চেয়ে কানা মামাই ভালো। ভূতেরা দূর থেকেই খুব স্পষ্ট দেখতে পায়। তাই বলছি, বাবুটির বয়স বছর 50-এর কাছাকাছি। বেঁটে, মাথায় টাক, খোঁচা খোঁচা গোঁফ, ঘন ভুরু আর ভ্রুকুটি গড়া চোখ। বাড়িতে ঢুকেই চাকর ডেকে বাবু বললেন, সব দেখে শুনে বুঝে নাও, আধ ঘন্টার মধ্যে আমার চা চাই, তারপর আমি কাজে বসবো। এই কথাগুলো অবশ্য আমি মালির ঘর থেকেই শুনতে পেলাম। আমরা যেমন দেখি বেশি, তেমন শুনিও বেশি। আমাদের চোখ কান দুটোই যেন দূরবীনের মতো কাজ করে। চাকর আধ ঘন্টার মধ্যেই বাবুকে চা বিস্কুট এনে দিল। বাবু তখন বাগানের দিকের ঘরটায় তার বাক্স খুলে জিনিসপত্র বার করে গুছিয়ে রাখছেন। জানলার সামনে একটা টেবিল চেয়ার, তার ওপর দোয়াত, কলম, কাগজ সব রাখা হয়েছে। ইনি তাহলে লেখক? খুব নামকরা লেখক কি? হ্যাঁ তাই। ভদ্রলোক আসার আধ ঘন্টার মধ্যেই দেওঘরের জোনা আষ্টেক বাঙালি এসে হাজির হলো লিলি ভিলাতে। তখনই জানলাম ভদ্রলোকের নাম নারায়ণ শর্মা। আসল নাম না ছদ্মনাম তা জানি না, তবে এই নামেই সকলে তাকে ডাকে। বাঙালির দল নারায়ণবাবুকে দেওঘরে পেয়ে কৃতার্থ। এত বড় একজন কাউকে তো সবসময় পাওয়া যায় না। তাই যদি ভদ্রলোকের আপত্তি না থাকে, তাহলে এখানকার সকলে তাকে একদিন সম্বর্ধনা জানাতে ইচ্ছুক। নারায়ণ শর্মা লোকটি বেশ কড়া। বললেন, এখানে নিরিবিলিতে কাজ করতে পারবো বলে কলকাতা ছেড়ে এলাম, আর আসা মাত্র আপনারা এসে সংবর্ধনার জন্য পিড়াপিড়ি করছেন। এই কথায় অবশ্য সকলেই একটা কাঁচুমাচু করলেন। তাতে আবার নারায়ণ শর্মা নিজেই নরম হয়ে বললেন, বেশ, আমাকে দিন পাঁচেক একটু নির্ঝঞ্ঝাটে কাজ করতে দিন, তারপর হবে খুন সংবর্ধনা। বেশি বিব্রত করলে কিন্তু আমি আবার তল্পি তল্পা গুটিয়ে কলকাতায় ফিরে যাব। এই সময় ঘোষবাড়ির কর্তা নিতাইবাবু হঠাৎ একটা প্রশ্ন করে বসলেন, যেটা আমার মোটেই ভালো লাগলো না। তিনি বললেন, এখানে এত বাড়ি থাকতে আপনি লিলি ভিলা এসে উঠলেন কেন? হানা বাড়ি বলছেন তো? তা ভূত যদি আসে তাহলে তো ভালোই হয়, একজন সঙ্গী পাওয়া যাবে। আপনি বোধহয় আমাদের কথাটা সিরিয়াসলি নিচ্ছেন না। কলকাতার এক ডাক্তার এখানে সপরিবারে এসেছিলেন। ভদ্রলোক নিজের চোখে দেখেছিলেন ভূত। সে এক নাকি বীভৎস ব্যাপার। প্রায় 15 মিনিট পর জ্ঞান ফেরে ভদ্রলোকের। এখানে ভালো ডাক বাংলো আছে, ম্যানেজার আপনার খুব বড় ভক্ত। বললে উনি সব ব্যবস্থা করে দেবেন। আপনি লিলিভিলা ছাড়ুন। এবার নারায়ণ শর্মা একটা অদ্ভুত কথা বললেন। আপনারা বোধহয় জানেন না যে প্রেততত্ত্ব সম্বন্ধে আমি যতটা জানি ততটা খুব কম লোকই জানে। আমার এখনকার লেখার বিষয় হচ্ছে ওই প্রেততত্ত্ব। সেই ডাক্তারের অবস্থায় আমাকে কোনো দিন পড়তে হবে না, এটা আমি জোর দিয়ে বলতে পারি। তিনি ভূতের বিরুদ্ধে কোনো প্রিকশন নেননি, কোনো ব্যবস্থাও করেননি। আমি সেটা নেব এবং করব। ভূত আমার কিছু করতে পারবে না। আপনারা সদুদ্দেশ্য নিয়ে উপদেশ দিতে এসেছেন তা জানি, কিন্তু আমি এই লিলিভিলাতে থেকেই কাজ করতে চাই। এই বাড়িতে আমি ছেলে বয়সে এসেছি, তখনকার অনেক স্মৃতি আমার এই বাড়ির সঙ্গে জড়িয়ে আছে। ভূতের বিরুদ্ধের ব্যবস্থার কথাটা আমি প্রথম শুনলাম। কথাটা ভালো লাগলো না। আর প্রেততত্ত্ব, ভূত নিয়েও তত্ত্ব হয় নাকি? এসব কি বলছেন নারায়ণ শর্মা? অবশ্যই এখন এসব ভেবে কোনো লাভ নেই। রাতটা আসুক, আপনা থেকেই সব প্রশ্নের উত্তর মিলবে বলে আমার বিশ্বাস। তবে এই ব্যবস্থার কথাটা শুনে অবধি আমার মন বলছিল যে খবরটা একবার অন্তত মজা দেখার জন্য ভীম নস্করকে জানানো উচিত। সে জ্যান্ত মানুষের ঘাড় মটকাবার কায়দা রপ্ত করেছে। না জানি এ খবর শুনে সে কি বলবে। বেলা যতই বাড়তে লাগলো ততই আমার ছটফটানিও বেড়ে চলল।
শেষটায় আর না থাকতে পেরে অদৃশ্য অবস্থাতেই মল্লিকদের 200 বছরের পুরনো পোড়ো বাড়িটায় গিয়ে নস্করদার নাম ধরে ডাক দিলুম। সে দোতলার পূর্ব দিকের ভাঙা ছাদের ঘরটা থেকে হাওয়ায় ভেসে নিচে এসে বেশ কড়া সুরেই বললে, এই অসময়ে কেন? আমি তাকে নারায়ণ শর্মার কথাটা বললাম। শুনে নস্করদা প্রচণ্ড ভ্রুকুটি করে বলল, বটে, ব্যবস্থা কি সে একাই করতে পারে? আমরা পারি না। কি কি ব্যবস্থা করবে? ভয় ভয় জিজ্ঞাসা করলাম আমি। আমি বুঝেছিলাম যে নস্করদার মাথায় ফন্দি খেলছে। নস্করদা বলল, কেন? বেঁচে থাকতে 32 বছর ধরে ব্যায়াম করেছিলুম। ডন বৈঠক, মুগুর, ডাম্বেল, চেস্ট এক্সপান্ডার কিছুই বাদ দিইনি। নারায়ণ ছোকরার ঘাড় মটকাবার শক্তি কি আমার নেই? ব্যায়াম যে সে করতো সেটা ভীম নস্করকে দেখলেই বোঝা যায়। সে বিষ খেয়ে আত্মহত্যা করেছিল, তাতে তার দেহের কোনো বিকার ঘটেনি। তাই এখনও হাত পা নাড়লে মাংসের পেশির ঢেউ খেলে যায়। আমি বললাম, তাহলে? আমি জানি যে আমার হৃৎপিণ্ড থাকলে এখন সেটা ধুকপুক করত। আর কিছুই না। বলল নস্করদা। আজ রাত 12টায় নারায়ণ শর্মার আয়ু শেষ। ভূতের সঙ্গে চালাকি করলে আর যেই করুক, ভূত কখনো ক্ষমা করবে না। বাকি দিনটা যে কিভাবে কাটলো তা আমিই জানি। এদিকে নারায়ণ শর্মা সারাদিন তার ঘরে বসে লিখেছেন। বিকেলে সূর্য ডোবার বেশ কিছু আগে ভদ্রলোক ঘর থেকে বেরিয়ে উত্তরের রাস্তা ধরে বেশ খানিকটা হেঁটে আকাশে সন্ধ্যা তারা বেরোনোর কিছুক্ষণের মধ্যেই বাড়ি ফিরলেন। আজ অমাবস্যা, তাই চাঁদ নেই। আমি আমার ডেরা থেকেই সব লক্ষ্য করে যাচ্ছি। এবার নারায়ণ শর্মাকে দেখলাম একটা অদ্ভুত জিনিস করতে। স্যুটকেস খুলে একটা থলে বার করে তার থেকে একটা গুঁড়ো জিনিসের এক মুঠো নিয়ে একটা ধুনুচির মধ্যে ছড়িয়ে দিয়ে তাতে আগুন ধরিয়ে দিয়ে ধুনুচিটা ঘরের দরজার চৌকাঠের বাইরে রেখে দিলেন। সেই ধুনুচি থেকে গলগল করে ধোঁয়া উঠতে লাগলো, আর দক্ষিণের হাওয়া সেই ধোঁয়াকে সোজা এনে ফেললো আমার ডেরায়। বাপরে, এ কী ব্যবস্থা! ভূতেরা কোনো গন্ধ পায় না, কিন্তু এ গন্ধ দেখছি নাকের মধ্যে দিয়ে একবারে ব্রহ্মতালুতে পৌঁছে গেছে। এ কী সর্বনাশ! এ অবস্থায় নস্করদাও ওই বাড়ির ত্রিসীমানায় আসতে পারবে না। আর সত্যি তাই হলো। মাঝরাত্রির নাগাদ আমার ঘরের পিছনের পাঁচিলের ওদিক থেকে চাপা গোঙানি শুনলাম। সুধন্য, সুধন্য। সুধন্য আমার নাম। বাইরে বেরিয়ে দেখি রাস্তার ধারে ঘাসের ওপর নাক টিপে বসে আছেন ভীম নস্কর। নাকে সুরেই বললেন, 21 বছর হলো গঙ্গা প্রাপ্তি ঘটেছে আমার, আর এই প্রথম জ্যান্ত লোকের কাছে হার মানতে হলো। মানুষ যে এত কলকাঠে নাড়তে পারে সে আমার জানা ছিল না। ও লোকটা পড়াশোনা করে নস্করদা, অনেক কিছু জানে। ও হ, এমন একটা লোকের ঘাড় মটকাতে পারলে কি সুখ হতো বল দেখিনি। সে যে আর হবার নয়, সে তো বুঝতেই পারছো। তা পারছি। আজ আসি, এ এক নতুন অভিজ্ঞতা হলো বটে। নস্করদা চলে গেল, আর আমিও নিজের ঘরে ফিরে এলাম। আর তারপরেই বুঝতে পারলাম যে আমার ঘুম পাচ্ছে। ভূতের চোখে ঘুম, এ যে অভাবনীয়, অবিশ্বাস্য ব্যাপার। কিন্তু তা হলে কি হবে? ওই ধোঁয়াতে এমন কিছু জিনিস আছে যে ভূতকেও ঘুম পাড়ায়। অথচ রাত্রির হলো ভূতের চড়ে বেড়ানোর সময়। আমি আর থাকতে পারলুম না। একটা ঝিম ধরা অবস্থায় ঘরের মেঝেতে শুয়ে পড়লাম। ঘুম ভাঙল একটা গলার শব্দে। সময়টা সকাল। আমি ধড়ফড় করে উঠে বসলাম। বসেই সামনে তাকিয়ে চক্ষু স্থির। ইনি যে নারায়ণ শর্মা সেটা বুঝতে পারছি, কিন্তু এর এমন দশা হলো কি করে? নারায়ণ শর্মাই আমার প্রশ্নের জবাব দিলেন। আছে চাকরটা ঘুম থেকে ওঠেনি দেখে স্টোভ জ্বালিয়ে চা করতে গেছিলাম। স্টোভটা বাস্ট করে। ওরা বোধহয় ওদিকে আমার মৃতদেহ সৎকারের ব্যবস্থা করছে। আমি একটা ডেরা খুঁজছিলাম, তখন এই ঘরটা দেখতে পাই। এখানে আরেকজনের ঠাঁই হবে কি? আমি অত্যন্ত খুশি হয়ে বললুম, আরে নিশ্চয়ই হবে। যাক, দুই মুখ পোড়ায় জমবে ভালো।
আজ গল্প পাঠে আমাদের সঙ্গে ছিল নারায়ণ শর্মা আকাশ, নস্করদা জিৎ, কতক এবং অন্যান্য চরিত্রে আমি অভিষেক। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করতে ভুলবেন না।